স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আইনি জটিলতায় বছরের পর বছর মালয়েশিয়ায় বিভিন্ন কারাগারে আটকে আছেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। কেউ গিয়েছেন অবৈধভাবে, কারো আবার ভিসার মেয়াদ শেষ। অনেকের নেই ওয়ার্ক পারমিট, সহজে আইনজীবী নিয়োগ করতে না পারা, ভাষা জটিলতা আর দূতাবাসের সহায়তা না পাওয়া সহ বিভিন্ন কারণে জেল খাটতে হচ্ছে তাদের। আছে মাদক ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও। বিশ্লেষকরা বলছেন, কারাগারে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত সহ সম্ভাবনাময় এই বাজার ধরে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে সংকট সমাধানে অগ্রগতির আশা তাদের। হোসাইন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বহু বছর ধরে অবদান রেখে আসছে বাংলাদেশি শ্রমিকরা। বর্তমানে দেশটিতে বৈধভাবে কাজ করে প্রায় 9 লাখ বাংলাদেশি। এর বাইরে অনেকে আছেন অবৈধভাবে, যার সুনির্দিষ্ট হিসেব জানা নেই দুই দেশের কারোরই। কয়েক বছর আগে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। সম্প্রতি অভিযানে আটক করা হয় প্রায় 52,000 অবৈধ অভিবাসীকে, যার মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি। প্রবাসীরা বলছেন, অবৈধ অভিবাসীদের আটকের পরই তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। এই অপরাধের জন্য কিন্তু মালয়েশিয়ার আইনে তাকে নিবৃত রাখার বা রওতান মারার কথা না, কিংবা হাতে শিকল পরানোর কথা না। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশিদেরকে এয়ারপোর্টে গরু ছাগলের মতো হাতে শিকল পরিয়ে ডিপোর্টেশন সেন্টার থেকে পাঠানো বলেন, কিংবা তাদেরকে যে রওতান মারে, এগুলো সবই আমরা বাংলাদেশিদের প্রতি দেখে আসলে। কিন্তু কেন এত বাংলাদেশি শ্রমিক আটক হচ্ছেন মালয়েশিয়ায়? সংশ্লিষ্টরা বলছেন, আটককৃতদের বড় অংশই মূলত অবৈধভাবে দেশটিতে পাড়ি জমিয়েছেন। কারো ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করতে পারছেন না, কারো বা নেই ওয়ার্ক পারমিট। তবে সাম্প্রতিক সময়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জঙ্গি অভিযোগে গ্রেফতার। এইটার কারণে মালয়েশিয়ান অথরিটি তারা আরো খুব কেয়ারফুল হয়ে গেছে এবং তারা এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশিদেরকে তারা ফেরত পাঠাচ্ছে এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও শুধু সন্দেহবশত কারণে। বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট জমা দেয়, সেই পাসপোর্টটা তারা সময় মতো পায় না, আর সেই পাসপোর্টটা সময় মতো না পাওয়ার কারণে তারা অনেক সময় ওভাররেস্ট থাকাকালীন যখন অ্যারেস্ট হয়, এই পরিমাণটাই আসলে বেশি। কারাগারে আটক শ্রমিকদের বাংলাদেশি পরিচয় নিশ্চিতে দূতাবাসের সহায়তার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, কিন্তু সেখানে অসহায় পাসপোর্টবিহীন এসব শ্রমিকরা। জনবল সংকটে দূতাবাসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। আটক শ্রমিকদের তথ্য পেতেই পেরিয়ে যায় কয়েক মাস। আইনি সহায়তা, এমনকি আইনজীবী নিয়োগেও পড়তে হয় ভাষাগত জটিলতায়। লক্ষ লক্ষ প্রবাসীরা বসবাস করছে, তাদের এই 500-600 কিলোমিটার পথ এসে এই কনসুলেট সেবা নেওয়া সম্ভব হয় না। তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে এইসব স্টেটগুলোতে যেন স্থায়ী কনসুলেট স্থাপন করা হয়। হিসেব বলছে 2016 থেকে 2021 সাল পর্যন্ত 1 লাখেরও বেশি বাংলাদেশি জেল খেটে খালি হাতে দেশে ফিরেছেন। এখনো আটক হাজার হাজার প্রবাসী। তবে অনেকেই বিমান ভাড়া জোগাড় করতে না পেরে আটক আছেন জেলে। কারাবাস শেষ হওয়ার পরেও তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয় বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ক্যাম্পগুলোতে, এবং এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের দূতাবাস প্রতিনিয়ত তারা এই খোঁজ খবরগুলো রাখেন। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এই শ্রমবাজারটি টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। বাড়াতে হবে দূতাবাসের জনবল, নিশ্চিত করতে হবে আইনি সহায়তা। প্রধান উপদেষ্টার সফরে এসব সংকট সমাধানে আলোচনা হবে আশা বিশ্লেষকদের। আমরা কি শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে শুধু রেমিটেন্স পাওয়া দিয়েই কি শুধু মূল্যায়ন করব, নাকি তাদেরকে একটা সার্ভিস ওরিয়েন্টেডের মাধ্যমে যেটা রেমিটেন্সও আনবো, একেবারে তাদের ভালোবাসাটাও আনবো। প্রতি বছর মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। সেই বাজার সম্প্রসারণের সুযোগ আছে আরো। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 3 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:50 তিনি কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হবে। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনায় অগ্রাধিকার পাবে। আগামীকাল মঙ্গলবার দেশটির রাজধানী পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে আরপিও সংশোধনী নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান তিনি। জানান, ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে। এ সময় ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন বলেও জানান তিনি। স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি, এটা কমিশন সঠিক বলে মনে করে না। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরোটা সময়ব্যাপী থাকতে হবে। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, এই বিষয়ে আর কি কি তথ্য জানতে পেরেছেন নির্বাচন কমিশন থেকে? কমিশনের পক্ষ থেকে শুরুতেই যে কথাটি জানানো হয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবার যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে। তবে এটি প্রাথমিক সিদ্ধান্ত, এটি আসলে মন্ত্রণালয়ে যাবে, পরবর্তীতে আসলে যে একেবারে শেষ সিদ্ধান্ত সেটি নেওয়া হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্তই একদম শেষ সিদ্ধান্ত নয়। আরেকটি বিষয় তারা আলাপ করেছে, সেটি হচ্ছে না ভোটের যে ব্যবস্থা সেটি এবার থাকছে, কিন্তু সেটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটি কেবলমাত্র যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী দাঁড়িয়ে থাকেন এবং সেখানে যদি আর কোনো প্রার্থী না থাকেন, অর্থাৎ তার যদি প্রতিদ্বন্দ্বিতা করবার মতো কেউ না থাকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবার সম্ভাবনা তার থাকে, তখন আসলে চাইলে সেখানকে যারা ভোটাররা রয়েছেন তারা আসলে না ভোট দিতে পারবেন। এটি হচ্ছে আরেকটি বিষয় আলোচনা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে কিছুদিন আগেই সংবাদ কর্মীদের বিষয়ে একটি সাংবাদিক নীতিমালা গ্রহণ করা হয়েছিল এবং সেটির বিষয়ে যে সাংবাদিকরা আসলে এক ধরনের বিরোধিতাও করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে দেখা গেল যে এখানে যে কথাটি বলা হয়েছে যে কেন্দ্রে সাংবাদিক প্রবেশ করতে পারবেন, পর্যবেক্ষকও প্রবেশ করতে পারবেন এবং তারা তাদের সিদ্ধান্ত বা তারা ভোটটি আসলে পর্যবেক্ষণ করতে পারবেন বা সেখানে যদি কোনো ধরনের অনিয়ম হয় সে বিষয়ে তারা সেখান থেকে সরাসরি খবরও প্রকাশ করতে পারবেন। আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে ভোট গণনার সময়ও সংবাদকর্মীরা আসলে সেই ভোট কক্ষে আসলে থাকতে পারবে, গণনার যে কক্ষ সেখানে থাকতে পারবে। তবে সেক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য রয়েছে, সেটি হচ্ছে ভোটাররা যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হবে, অর্থাৎ ভোট গ্রহণের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই গণমাধ্যম কর্মীকে ওই কক্ষে থাকতে হবে, অর্থাৎ মাঝখানে সে আসলে চলে যেতে পারবে না। এটি হচ্ছে আরেকটি সিদ্ধান্ত। এর বাইরেও আসলে তাদের পক্ষ থেকে আরপিওর বিষয়ে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সেই বিষয়ে কিছুক্ষণ আগে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, নির্বাচন কমিশনার, তিনি আসলে ব্রিফ করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি অনেক আগেই সংস্কারের লক্ষ্যে 31 দফা দিয়েছিল। দেড় দশক পর শহরের বালুডাঙ্গা এলাকার একটি মিলনায়তনে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন। সম্মেলন ঘিরে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল স্লোগান নিয়ে সম্মেলনের দিকে আসতে থাকে নেতাকর্মীরা।
বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের ভোটের অধিকার ভণ্ডুল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেলেও ফ্যাসিস্ট সরকার সব সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে বলে জানান তিনি। স্বৈরাচার পালিয়ে গেছে, সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে, শিক্ষা ক্ষেত্র বলুন, স্বাস্থ্য ক্ষেত্র বলুন, অর্থনৈতিক বলুন, বিচার ব্যবস্থা বলুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন, প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে এখন সবাই সরব হলেও বিএনপি অনেক আগেই সংস্কারের জন্য 31 দফা ঘোষণা করেছিল। এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল। কেউ যেন নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোরে সরে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। সভা সমাবেশ আর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত বিএনপি, জামায়াত ও এনসিপি। আর নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ভোটের অঙ্ক মেলাতে দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। সাইফুল ইসলামের রিপোর্ট। সরকার ও ইসির ঘোষণার পর নির্বাচনী ট্রেনে যেন পুরো দেশ। নির্বাচনী হাওয়া বইছে রাজনৈতিক দলগুলোর পালে। গেল 1 বছরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি কথা বলেছে বিএনপি। এখনই প্রার্থী বাছাই শুরু না হলেও জনগণের কাছে দলটি পৌঁছে দিচ্ছে এবারের নির্বাচনের গুরুত্ব। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপির জন্য প্রার্থী যাচাই করা, এগুলো করা খুব ডিফিকাল্ট হবে না। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে, আমরা নির্বাচন যে কোনো সময় নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। সবচেয়ে বড় যেটা জিনিস হলো যে নির্বাচনটা কিভাবে হবে সেইটার উপরে ডিপেন্ড করে আমরা কোন পথে হাঁটবো। ফেব্রুয়ারিতে নির্বাচনকে স্বাগত জানালেও প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে জামায়াতে ইসলামী। তবে অনেক আগে থেকেই 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমাদের প্রস্তুতি আমরা ইতিমধ্যেই 300 আসন সামনে রেখে আমাদের প্রার্থী তালিকা আঞ্চলিকভাবে ঘোষণা হয়েছে। মাঠে ময়দানে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং আমরা একটা ভালো ফলাফল প্রত্যাশা করছি। দলের নিবন্ধন এখনও না হলেও জেলায় জেলায় জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা পরোক্ষভাবে চেয়েছেন ভোট। তবে সংস্কার ও জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় এনসিপি। আমরা নির্বাচনের সময়কাল নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার পূর্বে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের পথ সরকারকে পরিষ্কার করতে হবে। জুলাই সনদ কার্যকর করে সেই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সবসময়ের জন্য যেমনটা প্রযোজ্য, নির্বাচন আয়োজনের পূর্বেই ফিল্ড প্রশাসনে যারা আছেন তাদের নিরপেক্ষতা বজায় করা এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এবারের নির্বাচনে জোটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন নতুন সমীকরণে ব্যস্ত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 26 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে এই সাক্ষ্য গ্রহণ শেষ হয়। দুদকের 3 কর্মকর্তা এই সাক্ষ্য প্রদান করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ায় দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইবা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও উত্তপ্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ভোররাত থেকে দেশীয় অস্ত্রের শোডাউন আর হাত বোমা বিস্ফোরণে আতঙ্কিত গোটা ক্যাম্প। এতে শাহ আলম নামে
একজন নিহত আর 2 জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও অজানা কারণে রাতারাতি জামিন পাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশি জনবল প্রয়োজন বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী। আধিপত্যের জেরে ফের উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। রবিবার দুপুরে 2 নম্বর সেক্টরের জন্ডিস গলিতে সংঘর্ষে জড়ায় শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার সমর্থকরা। নিজেদের শক্তি জানান দিতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। বাজার করে বাড়ি ফেরার পথে বিস্ফোরণে আহত হন মাহফুজুর রহমান। দুদিকে ছিল ওরা, তো আমি তো বাসায় তো আসবো, আমার হাতে বাজারের ব্যাগ ছিল, পোলা টেলা দুধ অনেক কিছু ছিল। তো আমার হঠাৎ করে মানে পাটা কোথায় এরকম পড়ছে, আমি খেয়াল করি না এখন কি ওটা ছিল নাকি ওরা মারছে, হয়তো মারছে, তো সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। আগের সংঘর্ষের জেরে পরের দিন ভোর রাতে হঠাৎই সামুরাই, চাপাতি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়া চালায় দুপক্ষই। এরপর থেকেই থমথমে ক্যাম্পের পরিবেশ, আতঙ্কিত সাধারণ মানুষ। 3 দিন যাবৎ সকালবেলা আইসা এখানে বোম মারতেছে। এখানে কিছু লোক হিরোইন বিক্রি করে আর ওরাও হিরোইন বিক্রি করে, তো ওরা মারামারি করে। মাঝখান থেকে আমরা যে দোকানদার যারা সাধারণ লোক আছি তারা আমাদের দোকান বন্ধ করে রাখতে হয়। যে সময় মারামারি হয় এ সময় আমাকে কাজ করতে খুবই কষ্ট। আমার সকালবেলা একটা গাড়ি গ্লাস সব ভেঙে কি কারণে যদি জিজ্ঞেস করলে তো আমাদের মারবে, ক্ষতি করবে। পুলিশ বলছে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে শোডাউন চালায় তারা। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। চাপাতিগুলো তো মোহাম্মদপুর জেনেভা এরা অনেক সময় তৈরি করে থাকে, তো দেখা যায় যে কোনো সময় বৈধ কাজেও ব্যবহার করে, আবার প্রয়োজনে হলে অবৈধ কাজেও ব্যবহার করে। তো আমার ধারণা যে বৈধ কাজে যে ব্যবহৃত সেগুলোই হয়তো এখন অবৈধ কাজে ব্যবহার করতেছে। তো এটা আমরা হয়তো আজকে যদি অভিযান পরিচালনা করি আর এটা তো অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্পে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিত্যনৈমিত্তিক, তবে এতে করে ভোগান্তিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ডাকসু নির্বাচন ঘিরে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে, তবে কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। 6 বছর পর সেপ্টেম্বরে 9 তারিখ হবে ডাকসু নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন ছাত্রনেতারা ও ডাকসু নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে সংস্থাটি। বাদ পড়েছে চিহ্নিত জুলাই আন্দোলন বিরোধী ও মামলার আসামিরা। নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নেতৃত্বের জায়গাটা ডাকসু ছাড়া চিন্তা করা কঠিন। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা এই পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের আশঙ্কা আমরা দেখিনি ডাকসু নিয়ে। তারা সবাই চাচ্ছে ডাকসুটা হোক, তো সেই অনুযায়ী আমাদের উপর যখন দায়িত্ব নিতে হলেও আমরা কাজ করে যাচ্ছি। তারপরও শঙ্কা কাটছে না সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা দিতে চাই প্রশাসনকে যে আপনারা আপনাদের জায়গায় অনড় থাকবেন। আমরা শিক্ষার্থীরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে। ডাকসু নির্বাচন যাতে না হয় এটা পিছানোর জন্য যদি কোনো ষড়যন্ত্র হয় এটা রুখে দেবে ছাত্র সমাজের প্রাণের দাবি ডাকসু। যত দ্রুত করা সম্ভব ততই দেশের জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই মঙ্গলজনক। ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে উদ্দেশ্য নিয়ে যেই আপনার টার্গেট নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজাতে চেয়েছিলাম, আমরা হয়তো সেভাবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে পারিনি। সিনেট ভবন ও হল সহ 6টি ভোট কেন্দ্রের 18টি বুথে 41 পদের নেতৃত্ব নির্ধারণে ভোট দিবে শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থবাণিজ্যের সংবাদ। 80% ঋণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দেয়া হয়। এক্ষেত্রে সারা দেশে ঋণ ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। সকালে মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কর্মশালায় এসব কথা বলেন তিনি। ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক ও যোগ্য ব্যক্তিদের ঋণ দেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া ঋণ আদায়ে ব্যাংকারদের জোর দেওয়ার পাশাপাশি নতুন করে আর কেউ যাতে খেলাপি না হয় সেদিকে নিয়মিত তদারকির পরামর্শ দেন তিনি। এ সময় এসএমই খাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার পরামর্শ দেন ডেপুটি গভর্নর।
সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে রাতে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বের এইচ গ্রুপের রানার আপ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা সাগরিকারা। পিটার বাটলারের শিষ্যদের আজ রাত 1:25 দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। কোয়ালিফায়ারে লাওস ও তিমুর লেস্তেকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারে আফিদার দল। তারপরও বাছাই পর্বে সেরা 3 রানার আপ দলের মধ্যে থাকায় প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। আর এই ছিল সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ।